দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। এবারও বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, দরকারি পণ্যে বসছে কর। বিজেপিতেই আস্থা নীতিশ নাইডুর, জোট সরকার গড়তে সম্মতিপত্রে সই দুই নেতার। মালয়েশিয়া শ্রমবাজারে অরাজকতায় দায়ীদের বিচার হবে সংসদে প্রধানমন্ত্রী। দুদকের তলবে কাল যাচ্ছেন না বেনজির, হাজির হতে সময় চাইলেন 15 দিন। সংসদে এক হাত নিলেন চুন্নু। বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সরকারকে জানাই নাই, তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। উপজেলা নির্বাচনে এবারও ভোটার খরা, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকেও আমাদের আলোচনা মূলত ভারতের নির্বাচনকে কেন্দ্র করে, প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের রাজনীতির ব্যাপারটিও উঠে আসবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে এনডিএর জোট সঙ্গীরা লিখিতভাবে সম্মতি জানিয়েছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হবার ব্যাপারে। অর্থাৎ এখন পর্যন্ত মনে হচ্ছে আগামী শনিবারে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন আবারও। তৃতীয় দফায় তিনি ক্ষমতায় যাচ্ছেন এবং জওহরলাল নেহরুর পরে তিনি হবেন প্রথম ব্যক্তি যিনি পরপর 3 বার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। সব মিলিয়ে ভোটের ফলাফল কেমন হলো, এই জোট সরকারের ভবিষ্যৎ কি, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে, সবাই সরাসরি যুক্ত হয়েছেন। আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত। আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। এবং আছেন জনাব গৌতম লাহিড়ী, তিনি সাবেক সভাপতি দিল্লি প্রেস ক্লাব। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে জোট গঠনের সবশেষ খবর নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। নতুন সরকার গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। জল্পনার অবসান ঘটিয়ে মোদীকে জোটের নেতা হিসেবে বেছে নিয়েছেন এনডিএ নেতারা। নিজ বাসভবনে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারকে পাশে বসিয়ে বৈঠক করেন মোদী, যেখানে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে সম্মতিপত্রে সই করেন দুই নেতা। আগে থেকেই নীতিশ ও নাইডুর প্রতি বিশেষ মনোযোগী ছিল বিজেপির হাইকমান্ড। প্রথমত আগের দুদফার নির্বাচনের তুলনায় হতাশাজনক ছিল বিজেপির ফলাফল, সাথে গুঞ্জন ছড়ায় জোট ছাড়ছেন নীতিশ ও নাইডু। এই দুই নেতাকে জোটে ভেড়াতে কংগ্রেস কাঠখড় পোড়ালেও শেষমেশ মোদীকে গ্রিন সিগন্যাল দেখান টিডিপি ও জেডিইউ নেতারা। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। তবে কি কি দাবি জানিয়েছেন তারা তা খোলাসা করেননি। বৈঠক শেষে হাত তুলে বিজয় চিহ্ন দেখান এনডিএ জোটের নেতারা। How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. নির্বাচনী ফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে 16টি আসন, অন্যদিকে নীতিশের দল পেয়েছে 12টি আসন। দুই দল মিলিয়ে বিজেপির ঝুলিতে আসবে 28টি আসন। ঘোষণা অনুযায়ী তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে মোদী। শুরুতেই জনাব গৌতম লাহিড়ী, আপনার কাছে আসতে চাই। আপাতত সম্মতিপত্রে সই করলেন এই দুই নেতা এবং এতে করে স্পষ্টত মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার গঠন করতে আর কোনো বাধা নেই। কিন্তু খেলা কি আসলে এখানে শেষ, নাকি যে কথা বলা হয় যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তেমন আরো অনেক নাটক এখনো বাকি থাকতে পারে? দেখুন, যেখানে কোয়ালিশন রাজনীতির যুগ শুরু হলো আবার, ফলে সেখানে অনেক সম্ভাবনাময় পরিস্থিতি আছে, নেই যে একেবারে তা নয়। একেবারে এটা সহজ সরল সমীকরণে দেখাটা সঠিক হবে না। আমাদের এর অর্থ এই নয় যে নেতিবাচক ভাবে দেখতে হবে, আমি সে কথা বলছি না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যবে থেকে প্রশাসনিক দায়িত্ব নিয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী 3 বারের, তারপরে তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন 3 বারের জন্য, এই প্রথম তাকে
শরিক দলের উপর নির্ভর করে একটি সরকার চালাতে হবে, যেটা তাকে কখনো করতে হয়নি। ফলে তার কোয়ালিশন শরিকদের নিয়ে চলার যে মুনশিয়ানা, সেটা আমরা এখনো জানি না, আমরা দেখিনি। ফলে আশা করব তিনি হয়তো যেভাবে সরকার চালিয়েছেন যে একইভাবে মুনশিয়ানার সঙ্গে শরিকদের সঙ্গে নিয়ে তিনি হয়তো সরকার চালাবেন। কিন্তু মনে রাখা দরকার এই শরিকরা তাদের নিজস্ব বেশ কিছু রাজনৈতিক চিন্তা এবং আদর্শ বোধ আছে, যার সঙ্গে ভারতীয় জনতা পার্টির আদর্শ বোধের কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন জনতা দল বা সংযুক্ত জনতা দল, নীতিশ কুমার, তারা বিশ্বাস করেন যে জাতিভিত্তিক গণনা দেশে হওয়া উচিত, যেটা বিজেপি মনে করেন। তারা আদালতেও দ্বারস্থ হয়েছেন এই বিষয়ে এবং রাজ্যে রূপায়ণ করেছে। চন্দ্রবাবু নাইডুর দল তারা প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানিফেস্টোতে, তারা 4% মুসলিমদের সংরক্ষণ দেবেন। বিজেপি ঘোষণা করেছে কোনো মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে না। ফলে এগুলো সরকার চালনার ক্ষেত্রে কি ধরনের সমঝোতা হবে, আমি সরকারি দপ্তর বিনিময় কথা প্রসঙ্গে পরে আসছি। কিন্তু যেটা এই ধরনের আদর্শগত কিছু কিছু বিপরীত ধর্মী রাজনৈতিক দর্শন, এই দলগুলোকে সাধারণত যারা শরিক দল তাদের বেশিরভাগকেই মনে করা হয় অসাম্প্রদায়িক দল বা ধর্মনিরপেক্ষ দল, যারা ধর্মনিরপেক্ষ সরকার অতীতে গঠন করেছেন। তারা বিজেপির মতো একটি দলের সঙ্গে যারা হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী, সংখ্যাগরিষ্ঠতাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের সঙ্গে সরকার চালাননি যে তা নয়। যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন তখন তো এরকম একটা শরিক দল নিয়ে সরকার চালাতে হয়েছিল এবং সাকসেসফুলি চালিয়েছেন 6 বছর। কিন্তু সেক্ষেত্রে বাজপেয়ী কিন্তু বিজেপির যে মূল আদর্শ সেগুলোকে তিনি বলেছিলেন এগুলোকে মরিটোরিয়াম ঘোষণা করা হবে, স্থগিত করা হবে। সেইভাবেই কিন্তু সাফল্যের সঙ্গে সরকার চালিয়েছে। ফলে আমাদের সেই জন্যই বলছি যে অনেক কিছু দেখার হয়তো বাকি আছে। এটা ঘটনা, এই নির্বাচনী ফলাফল ভারতীয় মিডিয়াকে, হয়তো বিদেশি মিডিয়াদেরও সারা বছরই হয়তো ব্যস্ত রাখবে এবার, যেটা এতদিন 10 বছরে আমরা অতটা ছিলাম না। ফলে এখানে এই জন্য আমাদের জি এখানে যে ধারণা দেয়া হচ্ছিল বিজেপির তরফ থেকে যে 400 এবার তারা করেই ছাড়বেন এবং পোল ফেরত যে জরিপটা করা হচ্ছিল, বুথ ফেরত জরিপ, সেখানেও অন্তত 350-র কথা বেশিরভাগ জরিপকারী সংস্থাই বলছিল। সেখান থেকেই যে একেবারে জোট নির্ভর একটা সরকার গঠন করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এখানে আসার পেছনে কি কি কাজ করেছে বলে মনে হয়? দেখুন, প্রথম কথা বলবো, বুথ ফেরত জরিপ ভারতে খুব কম সময়ে সঠিক হয়েছে, কখনোই সঠিক হয়নি। এর পেছনে নানাবিধ কারণ থাকতে পারে, যেগুলো ভারতীয় মিডিয়া সংস্থা জরিপ করেছে, ফলে আমি এখানে কোনো মন্তব্য করছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের যে ভবিষ্যৎবাণী সেটা মেলেনি। কিন্তু একটা গ্রাউন্ড রিয়েলিটি ছিল, যে গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু তারা হয়তো বুথ ফেরত জমিকায় অস্বীকার করেছেন। সরি, একটু কাশি হচ্ছে কোনো কারণে। চাইলে আপনার কাছে পরে তাহলে ঘুরে আসছে, একটু আমার মনে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। এই ফাঁকে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। আজকে পররাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছেন ভারতের নির্বাচনকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী এর মধ্যে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে। এবং পররাষ্ট্রমন্ত্রীর যে কথাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে তিনি সেখানে চীনের সাথে আসলে ভারতের সম্পর্কের একটা তুলনা হয়তো করেছেন। তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ, এবং তিনি একই সাথে বলছেন যে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী, কিন্তু ভারতের সাথে সম্পর্ক অনন্য অবস্থানে। এই যে তুলনা, এটা কি আপনার কাছে নতুন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে দুই দেশের সাথে সম্পর্কের ধরন তো আলাদা, কাজে সেই জায়গায় আমি বলবো যে তুলনামূলক আলোচনা করাটা বোধহয় খুব যৌক্তিক হয় না। তার কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কটা নিরাপত্তা কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক। চীনের সাথে সম্পর্কটা আমাদের অর্থনীতি কেন্দ্রিক, কৌশলগত কেন্দ্রিক। তো কাজেই এখন দুই দেশের আমাদের প্রয়োজনের প্রেক্ষাপটে দুই দেশের সাথে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দুই ধরনের সম্পর্ক বজায় রাখি। তো কাজেই এখানে একটার সাথে আরেকটা তুলনাতে যাওয়া আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা যুক্তিযুক্ত হয় না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা করতে গেলেও আমরা অহেতুকভাবেই নিজেদের জন্য জটিলতাটা ডেকে আনবো। তার কারণ হলো
ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভারত আমাদের নিকট প্রতিবেশী, আমরা আমাদের চারদিকে সীমান্ত আছে, তাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তার একটা মানে পারস্পরিকতা আছে, অর্থনৈতিক সম্পর্ক, মানুষে মানুষের যোগাযোগ, ঐতিহাসিকভাবে সম্পর্ক, সাংস্কৃতিক সাযুজ্য, এগুলো অনেক কিছু বিষয় আছে যেগুলোর কারণে সম্পর্কের গতিটা একরকম বা সম্পর্কের উপাদানগুলো একরকম। চীনের সাথে সেও আমার প্রতিবেশী, একেবারে নিকট না হলেও আমাদের প্রতিবেশী, তার সাথে আমার সম্পর্কের জায়গাটা আমার প্রয়োজনের নিরিখে আরেক রকম। তো কাজে এখানে আমি মনে করব যে আমরা এই দেশগুলো যেহেতু আমাদের দুজনেই আমাদের সহযোগী, দুজনের সাথে আমাদের সম্পর্ক আছে, দুজনকেই আমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে সম্পর্ককে আমাদের প্রেক্ষাপট থেকে দ্বিপাক্ষিক রেখে কিভাবে কাজটা করতে পারি সেটাই বোধহয় আমাদের জন্য উত্তম। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এই যে কথাটা, যেটা স্বাভাবিকভাবেই কূটনৈতিক বিচারে একটু ভিন্ন রকম ঠেকবে অনেকের কাছেই, সেটা কেন বলতে গেলেন? এই নতুন জোট সরকার যে সমীকরণে ভারতে গঠিত হচ্ছে, তার সাথে সম্পর্কের ব্যাপারে কি আওয়ামী লীগ সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে বলে আপনি মনে করেন? সেটা আমি মনে করছি না। সেটা হয়তো তিনি ভারতের সাথে আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতাটা বোঝাবার জন্য হয়তো তিনি এই কথাটা বলে থাকবেন। কিন্তু ভারতের সাথেও ঘনিষ্ঠ, বললাম তো যে ভারতের সাথে সম্পর্ক আমাদের দ্বিপাক্ষিক যে পরিকাঠামোর মধ্যে বা যে প্রয়োজনে ঘনিষ্ঠ। চীনের সাথে কিন্তু সে একই কারণে না, একটু ভিন্ন কারণে ঘনিষ্ঠ। তো কাজে দুইটা ফ্রেম আলাদা, কাজে এখানে এটার প্রয়োজন নাই এটা কম্পারিজন করা, এবং কম্পারিজন করলে যেটা খুব যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি না। তবে আমার ধারণা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়তো ভারতের সাথে আমাদের সম্পর্কটার গভীরতাটা বোঝাবার জন্য তিনি এটা বলেছেন। এবং যেহেতু ভারতে এখন একটা নতুন সরকার আসছে, এবং যেহেতু আমাদের সাথে সম্পর্কটা বেশ, বিশেষ করে মোদী সরকারের সাথে গত 10 বছর ধরে তো ভালো সম্পর্ক আমরা চালিয়ে যাচ্ছি, সেটাকে দেখাবার জন্যই হয়তো তিনি কথা বলেছেন। এবার একটু ভারতের নির্বাচনের প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, এই নির্বাচনী প্রচারণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এমন কথাও শোনা গেছে যে ভারতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে, এবং এক ধরনের আশঙ্কা, এক ধরনের ভীতি এবং ধর্মকেন্দ্রিক বিদ্বেষের প্রসঙ্গ হয়তো বারবারই ঘুরে ফিরে এসেছে। ভোটের যে ফলাফল, সেখানে কি এটা স্পষ্ট করে বলা চলে যে ভারতের জনগণ আসলে এই ধর্মভিত্তিক যে বিদ্বেষ ছড়ানো, সেটাকে স্পষ্টতই না বলেছেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, এবং তার 2-3টা জায়গা তো আমরা স্পষ্ট করে দেখছি। যেমন ধরুন, পশ্চিমবঙ্গে বিজেপির বা যে ফলাফল এসছে, তাতে করে মনে হয় যে পশ্চিমবঙ্গের জনগণ মোটামুটিভাবে এই অবস্থানটাকে সমর্থন করেনি। আপনি যে উত্তরপ্রদেশ যান, যেখানে বা যে জায়গাটাকে কেন্দ্র করে, যে রাজ্যকে কেন্দ্র করে এই বিষয়টা বেশি মাতামাতি হয়ে থাকে, সেখানে বিজেপি তার ভোট হারিয়েছে। আমি বলবো যে তাদের অবস্থান দুর্বল হয়েছে। যে জায়গায় রাম মন্দির এবং বাবরি মসজিদের জায়গা, যেখানে কেন্দ্র করে এই ধর্মভিত্তিক রাজনীতির বারবারন্তটা শুরু হয়েছিল, এবং সাম্প্রতিক কাল পর্যন্ত যেটা একটা বলতে পারেন কেন্দ্রবিন্দু হিসাবে আবির্ভূত হয়েছিল, সে ফয়জাবাদে তো বিজেপি জিততে পারেনি, বিজেপি হেরে গেছে। তার অর্থ হচ্ছে যে ফয়জাবাদ বা রাম মন্দিরের জায়গা, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতেও তো সে বিজেপি তাদের অবস্থানের পক্ষে জনসমর্থন পায়নি। তার অর্থ হচ্ছে যে ভারতের জনগণ মোটা দাগে ভারতের এই যে হিন্দুত্ববাদী যে রাজনীতি যেটা তারা করছেন, বা সাম্প্রতিককালে ধর্মকে কেন্দ্র করে যে বিভাজনের চেষ্টাটা হয়েছে, সেটার প্রতি সমর্থন জানাননি, সেই কথাটা তো মোটামুটি আমরা তথ্য বা উপাত্তের ভিত্তিতেই সঠিক বলেই ধরে নিতে পারি। ধন্যবাদ। ডক্টর মজুমদার, আপনার কাছে আসতে চাই। ভারতের নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার এবং তাদের যে তদন্তকারী সংস্থাগুলো, সেগুলোর ব্যাপারে বিস্তর প্রশ্ন উঠেছে। বিশেষ করে দিল্লিকে কেন্দ্র করে, দিল্লি সরকারকে কেন্দ্র করে অরবিন্দ কেজরিওয়াল যে কথাগুলো বলেছেন, ক্ষেত্র বিশেষে বাংলাদেশের উদাহরণও তিনি টেনে এনেছেন। এবং এই এতগুলো যে অভিযোগ নির্বাচনের ব্যাপারে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে, সেগুলোর পরেও আজকে যখন নির্বাচন হয়ে গেল, মোটামুটি সরকার যারা গঠন করতে চলেছেন বা বিরোধী দল, সবাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আসলে এই মুহূর্তে খুব বেশি কথা বলছেন বা অতটা অভিযোগ শোনা যাচ্ছে না। এই যে একই ধরনের অভিযোগ বাংলাদেশেও আমরা শুনি, কিন্তু ভারতে যে দিনের শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হলো, সেখানে আসলে কোন প্রতিষ্ঠানগুলো
সাহায্য করেছে ভারতকে? আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না ডক্টর মজুমদার। নির্বাচনের জন্য কতগুলো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়াটা এই যে একটা বিষয় নয়, একটা যে চলমান প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই ভোটার তালিকা থেকে শুরু করে প্রার্থী হওয়ার সুযোগ এবং এই যে প্রার্থীদের প্রচারণা চালানোর সুযোগ, এইসব আইনশৃঙ্খলা পরিস্থিতি, একটা স্থিতিশীলতা, এইগুলো গুরুত্বপূর্ণ। একই সাথে কতগুলো প্রতিষ্ঠানের, এবং এগুলোর অবশ্যই নির্ভর করে কতগুলো প্রতিষ্ঠানের ভূমিকার উপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন কমিশন, তারপরে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আমাদের দেশে যেটা দুর্ভাগ্য, আমাদের দেশে এই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ক্যাপচার, তো সবগুলো প্রতিষ্ঠান কিন্তু যে পক্ষপাত দুষ্টতার অভিযোগে অভিযুক্ত। আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক দলীয়করণ হয়েছে, এবং এর কারণে যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। কিন্তু সেখানে যে ভারতের নির্বাচনী ব্যবস্থাটা এককালে এটা ছিল দৃষ্টান্ত সৃষ্টিকারী একটা নির্বাচন ব্যবস্থা। তাদের সেই প্রয়াত সেই লেজেন্ডারি নির্বাচন কমিশনার, তার কথা তো পদে পদে আমরা উদাহরণ দিয়ে থাকি। কিন্তু ভারতের নির্বাচন কমিশনেরও কিন্তু বিতর্ক সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে ভারতের নির্বাচন কমিশন নিয়েও। যে ভারতের নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতা এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা শুরু হয়েছে। এবং ভারতে আরেকটা জিনিস নিয়ে বিতর্ক আছে, সেটা হলো ইভিএম নিয়ে। আমাদের ইভিএমে তো কোনো ভিভিপি একটি ছিল না। ভারতের ইভিএমে সেটা যুক্ত করা হয়েছে তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে। তবুও ইভিএম নিয়ে একটা বিতর্ক রয়েছে। তবুও যে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ আদালত এখনো বহুলাংশে যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। এবং কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানকে সরকার ব্যবহার করছে বলে এইসব অভিযোগ উঠেছে। কিন্তু ওভারঅল এই প্রতিষ্ঠানগুলো আমাদের পর্যায়ে পৌঁছে নাই, নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়নি। তাই দিনের শেষে যে এটা সবাই গ্রহণ করেছে। আর আরেকটা হলো, এই নির্বাচনটা একদিকে দুই পক্ষেরই জয় বলতে হবে। যে বিজেপি, তার এনডিএ জোট, তারা ক্ষমতায় ফিরে এসছে, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা যেই নিরঙ্কুশ বিজয়ের কথা বলেছিল 400-র বেশি আসন নিয়ে, সেটা হয়নি। তবুও তারা সরকার গঠন করছে, তৃতীয়বারের মতো তারা ক্ষমতায় থাকছে। এবং এটা ঐতিহাসিক ঘটনা জওহরলাল নেহরুর পর। তো এটা তাদের বিজয় এক অর্থে। কিন্তু যদিও এক অর্থে এটা বিজেপির পরাজয়, এই অর্থে যে বিজেপি যেই কাঙ্ক্ষিত মাত্রায় তারা আশা করেছিল তা হয়নি। একই সাথে যে প্রতিপক্ষ, তাদেরও বিজয়। তারা যেই রকম বুথ ফেরত জরিপ এবং অন্যান্যরা যেইভাবে তাদেরকে দে হ্যাভ বিন রিটেন অফ, যে তাদের কোনো সম্ভাবনা নাই, কিন্তু এরপরেও তারা যেই ফলাফল সৃষ্টি করতে পেরেছে, যে সমর্থন পেয়েছে, তো এটা তাদের জন্য বিজয়। আমরা কথা বলছিলাম ভারতের রাজনৈতিক অবস্থা এবং ভারতের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে। এবারে কংগ্রেস অসম্ভব ভালো ফলাফল করেছে, যেটা অনেকে ভাবেননি, এবং 10 বছরের মধ্যে এটা তাদের সবচেয়ে ভালো ফলাফল। এবং অনেকে বলছেন এর পেছনে রাহুল গান্ধী যে দেশব্যাপী যাত্রা করেছিলেন তার একটা বড় ভূমিকা রয়েছে। কংগ্রেসের এই সাফল্যের পেছনের গল্পটা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। 2009 সালে কংগ্রেসের সরকার গঠনের নেপথ্য কারিগর মা সোনিয়া গান্ধীর আশীর্বাদে রাজনীতির মাঠে এগিয়ে চলা রাহুল গান্ধীর। সে বছর 206 আসনে জিতে সরকার গঠন করেন ভারতের সবচেয়ে বেশি সময় শাসন করা দল কংগ্রেস। এর 5 বছর পরেই উল্টো চিত্র। 2014 সালের নির্বাচনে 44 আসনের ভরাডুবি, 19-এ 52 আসন পেয়ে লজ্জাজনক হার। বাপদাদার ঘাঁটি আমেঠিতে রাহুল গান্ধীর পরাজয়ের পর
কংগ্রেস ও গান্ধীর ক্যারিয়ার শেষ বলে আওয়াজ ওঠে। অথচ 15 বছর পর সেই রাহুল গান্ধীর হাত ধরেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন পোড় খাওয়া কংগ্রেসের। 14 নির্বাচনে কংগ্রেসের জনপ্রিয়তায় ভাটার অন্যতম কারণ নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদ। গোটা দেশেই তখন চলেছে হিন্দুত্ববাদের জোয়ার। ধর্মীয় বিভাজন আর সংখ্যালঘুদের নিয়ে নানা একরোখা নীতিতে শুধু কট্টরপন্থীদেরই নয়, সাধারণ মানুষকেও দলে টেনেছিল গেরুয়া শিবির। আর রাহুল গান্ধীর বিরুদ্ধে নানা টিপ্পনী, তার লাইফস্টাইল নিয়ে ভর্ৎসনা করে বিজেপি নেতারা প্রমাণ করতে চেয়েছিলেন নেতৃত্বের গুণাবলী নেই রাজীব পুত্রের। মোদির হিন্দুত্ববাদের বলয়ে ভোট হারিয়েছিল কংগ্রেস, সেখান থেকেই ধীরে ধীরে আবারও উত্থান। দক্ষিণ ভারতে বেড়েছে গ্রহণযোগ্যতা, জুটেছে তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও। আর সুগার অন দ্য টপ রাহুল গান্ধীর রোড মার্চ। ঝাঁ চকচকে গাড়িতে ফুলেল শুভেচ্ছায় নয়, রাহুল গোটা ভারত চষে বেরিয়েছেন পায়ে হেঁটে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার নাগালে ছিলেন প্রচারণার পুরোটি সময়। এছাড়াও মোদি হটানোর লক্ষ্যে বিরোধী বেশিরভাগ দলের জোটবদ্ধ হওয়াও কাজ করেছে ম্যাজিকের মতো। সেই সাথে বেকারত্ব সমস্যা আর মূল্যস্ফীতির কারণে মোদির জনপ্রিয়তা কমার সুযোগ কাজে লাগিয়েছে গান্ধী পরিবারের কাণ্ডারি। আশ্বাস চৌধুরী। দর্শক দেখছিলেন কংগ্রেসের পুনরুত্থানের গল্পটা। তৃণমূল কংগ্রেস নিয়ে প্রচুর কথা ছিল এবং বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে আসলে কতটুকু ভালো করতে পারবে তৃণমূল। বিজেপির একটা বড় ধরনের প্রচারণা ছিল আসলে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। তারপরেও মমতা ব্যানার্জি শেষমেশ যথেষ্ট সাফল্য পেয়েছেন পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। যদিও একটা ভাবনা ছিল যে তিনি আসলে কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারবেন কিনা, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এমন সম্ভাবনার কথা অনেকে বলছিলেন, সেটা হয়ে ওঠেনি। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নিয়ে এবারে একটা প্রতিবেদন দেখব। লোকসভা নির্বাচন ঘিরে দফায় দফায় পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। ঝড় তুলেছেন প্রচারে, করেছেন জমকালো রোড শো। এতে তৃণমূলের ঘাঁটিতে ভাটার সংখ্যাও তৈরি হয়। পশ্চিমবঙ্গে অন্য যে কোনো বারের চেয়ে এবার বেশি আসন পাওয়ার গুঞ্জনও ছড়িয়ে দেয় বিজেপি। बीजेपी का मजबूत होना बहुत जरूरी है। তবে ভোটের ফল ঘোষণার পরই পাল্টে গেল সমীকরণ। পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাতে পারেনি মোদী। রাজ্যে 42 আসনের মধ্যে মোদীর ঝুলিতে জুটেছে মাত্র 12টি, অথচ 2019 সালের ভোটে 18টি আসন পেয়েছিল বিজেপি। প্রশ্ন উঠেছে, রাজনীতির খেলায় কোন ভুলে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি? তৃণমূলের ঘাঁটি পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধা করতে না পারার অন্যতম কারণ হিসেবে রয়েছে মমতার তুমুল জনপ্রিয়তা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে মমতা জনকল্যাণে চালু করেন নানামুখী প্রকল্প, যার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রণয়ন। তাকে কি করে তোমরা খাটো করবে? বিপরীতে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ওঠে একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ। এই সুকে ভোটের মাঠে কাজে লাগায় মমতা। দাবি করেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করেছেন মোদী, অমিত শাহরা। আর তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, রেশন চুরির মতো অভিযোগ তুলে সুবিধা করতে চেয়েছিল গেরুয়া শিবির। তাতেও চিড়ে ভিজল না, মুখ থুবড়ে পড়ল সব কৌশল। পশ্চিমবঙ্গে বিজেপির এই হালের পেছনে আরেকটি কারণ নেতৃত্বের দ্বন্দ্ব। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল থেকে আসা নেতা নেত্রীকে গুরুত্ব দেওয়ায় বাড়ছিল ক্ষোভ। এবার প্রচারণার বিভিন্ন জনসভায় ইসলামোফোবিয়া তৈরির চেষ্টা করেছেন মোদী, চালিয়েছেন মেরুকরণের চেষ্টা। দাবি ছিল তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা কোণঠাসা হবে, কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা, যার স্পষ্ট চিত্র ফুটে উঠেছে লোকসভার ফলে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, যেমনটা বলছিলাম, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বিষয় সামনে এসেছে। একদিকে যেমন নরেন্দ্র মোদী এবং বিজেপির হিন্দুত্ববাদ, সেখানে ইসলাম বিদ্বেষ, সেটা যেমন আলোচনায় ছিল, এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিস্তর আলোচনা হয়েছে এবং বেশ কিছু ইউটিউবারও সেখানে প্রচুর গুরুত্ব পেয়েছেন। আসলে সেখানে নরেন্দ্র মোদীর দলের পক্ষ থেকেও কিছু কিছু ইউটিউবার, বিশেষ করে ধ্রুব রাঠির কথা বলতে হয়, তার এক একটি যখন ভিডিও আসতো সে নিয়ে বিস্তর কথা হয়েছে এবং অনেকে মনে করছেন এই
সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক যে প্রচারণা, তারও একটা বড় ভূমিকা ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু একটু আগে আলোচকরা যেমনটা বলছিলেন যে আসলে এই নির্বাচনে এটা স্পষ্ট হয়েছে যে এই ধর্মকেন্দ্রিক বিদ্বেষ বলুন, হিন্দুত্ববাদ বলুন, সেটা আসলে বহুলাংশেই ভারতের একটা বড় অংশের মানুষ গ্রহণ করেননি। এর বাইরে আরও বেশ কিছু কারণ ছিল আসলে এই বিজেপির জোটের পিছিয়ে পড়ার কারণে, এবং নতুন যে জোট গঠন করা হচ্ছে সেটাও আসলে কতটুকু স্থায়ী হবে, 5 বছর টিকতে পারবেন কিনা, তা নিয়ে কিছু প্রশ্ন আছে। এর আগে শেষ 99 সালে যদ্দূর মনে পড়ে বিজেপি সরকার একটি জোট সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, সেবার তারা 5 বছর পার করতে পেরেছিলেন। কিন্তু যেটা একটু আগে আলোচকরা বলছিলেন যে নরেন্দ্র মোদীর এর আগে গুজরাটে হোক বা কেন্দ্রে হোক কখনোই জোট সরকার গঠন করে সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই। আসলে সব মিলিয়ে এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সে নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, তিনি বোধহয় কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, আর ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের সাথে যোগ দিয়েছেন। ডক্টর মজুমদার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি ডিসকানেক্টেড ছিলাম, কি হলো আমাদের খানিকটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, বোধহয় আমরা সেটা কাটিয়ে উঠতে পারছি। এরই মধ্যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও যুক্ত হয়েছেন। তাহলে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছেই আসতে চাচ্ছিলাম। কংগ্রেসের পুনরুত্থান আমরা দেখলাম, এবং সেখানে রাহুল গান্ধীর যে ভূমিকা সেটার কথাও অনেকে বলছেন। এই যে নানান ধরনের দমন পীড়ন বলুন, রাহুল গান্ধীকে নিজের সরকারি বাসা ছাড়তে হয়েছিল, সংসদ সদস্য পদ খোয়াতে হয়েছিল, এক পর্যায়ে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো ঘটনা ঘটেছে, আম আদমি পার্টির উপর গ্রেফতারি পরোয়ানা থেকে শুরু করে তাদের উপর নানান ধরনের নিবর্তনমূলক ব্যবস্থার অভিযোগ সবসময় আমরা শুনেছি। এই যে পরিস্থিতি, এই একই অভিযোগ হয়তো আমরা বাংলাদেশেও শুনি, কিন্তু ভারতে দিনের শেষে নিপীড়নটা বলুন বা বিরোধী দলকে দমন করার ব্যাপারটা এতটা শক্তিশালী হয় নাকি সেটা একটা ফেডারেল রাষ্ট্র, সেই কারণে সেখানে অনেকগুলো রাজ্য, কেন্দ্রের শাসন এবং রাজ্যের শাসন, সেই প্রশ্নগুলোর কারণে সেখানকার সমীকরণ কি বাংলাদেশ থেকে আলাদা হয়? ধন্যবাদ আপনাকে। 2-3টা বিষয় আমার মনে হয় আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বহুকালের, ধরেন 50 সাল থেকেই তারা এখনো পর্যন্ত, 47-এর পর থেকেই মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াটা সেখানে চালু আছে। 75 থেকে 77 এই 2 বছর একটু সেটা ব্যতিক্রম ঘটেছিল, কিন্তু তারপর সেটা চালু আছে। ফলে যেটা হয়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রক্রিয়ার এগুলোর মধ্য দিয়ে কিন্তু কয়েকটা জেনারেশন তৈরি হয়েছে, এবং সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে এক ধরনের মূল্যবোধ, প্র্যাকটিস এগুলো তৈরি হয়েছে। এটা হলো একটা সামগ্রিক অবস্থা। দ্বিতীয় যেটা হচ্ছে যে ভারতে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী। এটা শুধু এখন না, আমরা 1977 সালে যখন ইন্দিরা গান্ধীর 75 থেকে 77 পর্যন্ত, তখনও কিন্তু আমরা দেখেছি সেই দুর্দণ্ড প্রতাপশালী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও কিন্তু 77 সালে হেরে গিয়েছিলেন, এবং সেই কংগ্রেসের সেই হার থেকে কিন্তু কংগ্রেস এখনো উঠে আসতে পারে। তো কাজেই এখানে ভারতে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া, এবং এখানে যেহেতু ভারত একটা বড় দেশ এবং প্রতিষ্ঠানের বিস্তৃতিটা অনেক বড়, প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু সবসময় খুব সহজ কাজ হয় না। এবং যেটা সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি, প্রশাসন, নির্বাচন কমিশন, মিডিয়া, এগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাও আছে, এটা আমাদের মানতে হবে। এবং সেই সীমাবদ্ধতার জায়গাটুকু কিন্তু আমার ধারণা সঠিক পথে থাকবার জন্য ব্যবহার করা যায়। আর তৃতীয় যে জায়গাটা, সেটা বলবো যে সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মী, কংগ্রেস যদি আপনি ধরেন, সে কংগ্রেসও তো বহুকালের সংগঠন, তার এখনো তাদের অনেক নেতা কর্মী আছে, এবং কংগ্রেস ছাড়াও কংগ্রেস 100টা পেয়েছে, তার বাইরেও তো 134টার মতো অন্যান্য দলগুলো তো পেয়েছে। এখানে এবারের ইন্ডিয়া জোটের শক্তিটা, এখানে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে কংগ্রেস নিজের শক্তিটাকে দ্বিগুণের চাইতে বেশি বাড়াতে পেরেছে,
তার পাশাপাশি কিন্তু অন্যান্য আঞ্চলিক দলগুলো কিন্তু এখানে বড় একটা ভূমিকা পালন করেছে। যেমন উত্তরপ্রদেশের কথাই যদি বলি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কিন্তু মূল ভারটা ওখানে বহন করেছে। তো কাজে সেটা এসে যোগ হয়েছে এই ইন্ডিয়া জোটের মধ্যে। তো কাজে এখানে আপনি যেমনটা ইঙ্গিত করছিলেন, এই আঞ্চলিক দলগুলোরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং গৌতম দাই প্রথমেই বলেছিলেন যে কোয়ালিশন যুগ শুরু হয়েছে। ভারতে কোয়ালিশন যুগ 90-র দিকেও ছিল, এবং কোয়ালিশন যুগের অন্যতম অনুষঙ্গ কিন্তু হচ্ছে এই আঞ্চলিক দলগুলো। এবং এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সরকার গঠন করতে যান, দুটো আঞ্চলিক দলের সহযোগিতা নিয়ে কিন্তু তিনি করছেন। একটা তেলেগু দেশম, আর একটা হচ্ছে জেডিইউ, যেটা বিহারের নীতিশ কুমারের দল। তো কাজেই এখানে আপনি লক্ষ্য করবেন যে বিজেপি অথবা ইন্ডিয়া যেদিকে আমরা যাই, বা কংগ্রেস যেদিকে যাই, এখানে কিন্তু আঞ্চলিক দলগুলোর একটা ভূমিকা আছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে অনুপস্থিত। আমাদের এখানে কিন্তু এই ধরনের আঞ্চলিক দল গড়বার বা আঞ্চলিক কোনো দল সে অর্থে নাই। এক সময় ছিল, এরশাদ সাহেবের জাতীয় পার্টি আঞ্চলিক দল হিসাবে খানিকটা ভূমিকা পালন করত, কিন্তু এখন সেটাও নাই। এবং গত 15 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, তাতে কিন্তু আসলে দুটো রাজনৈতিক দলের বাইরে আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব প্রায় নাই বললেই চলে, যদিও নামে তারা হয়তো আছে। তো কাজেই এই জায়গাটায় ভারতের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ওদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ওদের দ্বিস্তর ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোর কারণে, আঞ্চলিক দল থাকার কারণে অনেকগুলো নতুন উপাদান আছে, যে উপাদানগুলোর উপর ভরসা করেই হয়তো কংগ্রেস বা ইন্ডিয়া জোট যেটা বলা হচ্ছে, সেই জোট হয়তো এবার ভালো ফলাফল করেছে। এর বাইরে মণিপুর নিয়ে এর মধ্যেও কিছু কথা হয়েছে, এর আগেও বেশ কিছু আলোচনা হয়েছে, এবং এই যে 7 সিস্টার্স যাদেরকে বলা হয়, এই রাজ্যগুলোকে কেন্দ্র করে বা কাশ্মীরকে কেন্দ্র করে মোদী সরকারের যে নীতি ছিল, আপনি কি মনে করেন এই জোট সরকার হবার কারণে এবং আঞ্চলিক দলগুলো প্রাধান্য পাওয়ার কারণে এই অবস্থার পরিবর্তন ঘটবে? খানিকটা তো হতেই পারে। যেমন ধরুন এই উত্তর পূর্বাঞ্চল যেটা আপনি বললেন, এখানে আসামে বিজেপি তার অবস্থান ধরে রেখেছে, কিন্তু মণিপুরে কিন্তু বিজেপি সেখানে মার খেয়েছে। বিজেপি সেখানে কিন্তু ইন্ডিয়া বা কংগ্রেস, ইন্ডিয়া জোট ভালো ফলাফল করেছে। তার কারণ হলো মণিপুরে আমরা জানি যে সাম্প্রতিক কালে কিন্তু জাতিগত দাঙ্গা বেশ হচ্ছে, এবং সেখানে কিন্তু রাজ্য পর্যায়ে বিজেপি সরকারি ক্ষমতায়, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রীয় এবার লোকসভা নির্বাচনে কিন্তু তারা ভালো ফলাফল করতে পারেনি। তার অর্থ হচ্ছে যে এই লোকাল এলিমেন্টস গুলো কিন্তু এখানে, বা স্থানীয় বিষয়গুলো কিন্তু এখানে কাজ করছে। এবং ধরেন এবার কোয়ালিশন যেটা হয়েছে ভারতের নির্বাচনে, যেটুকু তথ্যপত্র পাওয়া যায় তাতে করে, সেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, তারপরে নিম্নবর্গের জনগোষ্ঠী, আনএমপ্লয়েড ইউথ, এরকম নানান কম্বিনেশনগুলো কিন্তু একসাথে হওয়ার কারণেই বিজেপি বা এনডিএর পক্ষে মেজরিটি পাওয়াটা একটু, বা বিজেপির পক্ষে পার্টিকুলারলি মেজরিটি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। সো ভারতের রাজনীতির উপাদান হিসেবে যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু তার মিথস্ক্রিয়ার ফল হিসাবে অনেক কিছু পাওয়া যায়, যেটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। জি, ধন্যবাদ। ডক্টর মজুমদার, আপনার কাছে ফিরে আসতে চাই। কংগ্রেসের একেবারে প্রান্তিক অবস্থায় চলে যাওয়া রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে এতবার প্রশ্ন ওঠা এবং এত ধরনের আক্রমণ তাদের উপর আসার পরেও এই যে কংগ্রেস দল হিসেবে তাদের এত বড় একটা ফেরত আসা, সেখান থেকে কি বাংলাদেশে বিএনপি, যারা বেশ গত 15 বছর বা তার বেশি সময় ধরেই খুব চাপের মধ্যে আছে এবং আন্দোলন করতেও তাদের বেশ সমস্যা হচ্ছে, তাদের কি শেখার কিছু আছে? শেখার একটা তো অবশ্যই আছে, লেগে থাকতে হবে রাজনীতিতে। যদি আপনি মাঠ ছাড়েন এবং আপনি যদি যে খেলা বন্ধ করেন, তাহলে আপনার তো খেলায় জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের আর ভারতের পরিস্থিতিটা ভিন্ন। এবং আমার বন্ধু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলেছেন, আমি আগে বলার চেষ্টা করেছি, ভারতের কিন্তু
এখনো সুষ্ঠু নির্বাচন হয় বহুলাংশে। কিছু কিছু প্রশ্ন আছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়। কিন্তু আমাদের দেশে নির্বাসনে চলে গিয়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে গিয়েছে, এবং আমাদের যে প্রশাসন চরম দলীয়করণের শিকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেটা ক্ষমতাসীন দলের ওই যে বর্ধিত অংশ বলা চলে। তো এই অবস্থায় যেখানে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, সেখানে আপনার সমর্থন থাকলেও আপনার পক্ষে নির্বাচনী মাঠে খেলে জয়ী হওয়া প্রায় অসম্ভব। এই যে আমরা যেমন সাম্প্রতিক নির্বাচনগুলোতে দেখছি ভোটারের খরা এবং বিরোধী দলের বর্জন। এই বর্জনের কারণ হলো বিরোধী দলের বর্জন এবং ভোটার খরার কারণ হলো অনাস্থা। এই যে নির্বাচনী প্রক্রিয়াটা ভেঙে গিয়েছে, যে বাঙালিরা ভোট পাগল জাতি, আমরা বাংলাদেশ ভোট পাগল জাতি। আমরা যে নারীরা লাইন ধরে ভোট দিতে দাঁড়ানোর ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে বহু প্রকাশিত হয়েছে এবং আমরা বহু প্রশংসা পেয়েছি, কিন্তু এখন ভোট খরা এবং দলগুলো নির্বাচন বর্জন করছে, কারণ তাদের কোনো আস্থা নেই। তাদের নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, তাদের প্রশাসনের উপর আস্থা নেই, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা নেই, এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান আদালত থেকে শুরু করে তাদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। যার ফলে যে বিএনপি, বস্তুত অনেকে তো বলে এখন বিএনপি হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল জনসমর্থনের দিক থেকে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আছে কারণ তারা যে এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু ক্যাপচার করে তারা ক্ষমতায় আসতে পেরেছে এবং টিকে থাকতে পেরেছে। কিন্তু ভারতে এটা সম্ভব হয় নাই। তারা যদিও চেষ্টা করেছে, যার ফলে সেখানে সুষ্ঠু নির্বাচন বহুলাংশে হয় এবং জনসমর্থন যদি দলগুলো থাকে, তারা নির্বাচনের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করতে পারে। এবং এই যে আরেকটা যে জিনিস, এই নির্বাচনে অনেকগুলো ইস্যু ছিল ভারতে, যে বেকারত্ব থেকে শুরু করে তারপর বৈষম্য, তারপরে এই যে ইসলামোফোবিয়া, এই ধর্মভিত্তিক প্রচারণা ইত্যাদি, এইসব সবগুলো বিষয় ছিল। এবং এই বিষয়গুলো, এই যে ধর্মভিত্তিক প্রচারণা চালানো সত্ত্বেও, ইসলামোফোবিয়াকে কার্যকর করা সত্ত্বেও মোদি কিন্তু যেই সংখ্যাগরিষ্ঠতা আশা করেছিল তা পায়নি, কারণ অন্যান্য ইস্যুগুলো আরো গুরুত্বপূর্ণ ছিল। তবে আমি যেটা আমার অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলেছেন তার সাথে দ্বিমত করব, যে এটা আসলেই কি এই যে ধর্মভিত্তিক রাজনীতির এটা কি প্রত্যাখ্যান কিনা। আমি মনে করি যে এটা হয়তো প্রত্যাখ্যান নয়, বরং অন্য ইস্যুগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই এই ইস্যুটার পক্ষে এত সমর্থন পাওয়া যায়নি। আর এই ইস্যুটার কারণে যে মুসলমান ভোটার যারা, তারা তো ওই যে তাদের জন্য একটা আত্মঘাতী হতো তারা যদি যে বিজেপির পক্ষে ভোট দিত। এবং শুধু তাই নয়, আরো কিছু কিছু মাইনরিটি আছে যারাও ওই যে ঝুঁকি মনে করেছে। মানে এটা তো স্পষ্ট বোধ হয় যে একটা বড় অংশ মুসলমান ভোটারদের সম্পূর্ণ অগ্রাহ্য করে আসলে ভারতে ভালো ফল করা সম্ভব নয়, এটা বোধহয় প্রমাণ হলো। এটা প্রমাণিত হইলো। এবং এই যে বিষ বৃক্ষ রোপিত হইল, অবশ্য সাম্প্রদায়িকতা এইসব ওই ধর্মভিত্তিক রাজনীতি বহুদিন থেকে চলছে, কিন্তু এবার যে প্রকাশ্যভাবে যে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি যেই প্রচারণা চালালেন, এর চেয়ে নগ্নভাবে আর কোনোদিন হয়নি। কিন্তু আমি মনে করি এই যে বীজটা তিনি যেটাতে করলেন, যে সাম্প্রদায়িকতার বীজটা, যে ধর্মান্ধতার বীজটা যে রোপিত হয়েছে আগে, এটাতে তিনি আরো জল, তারপরে সার এগুলো দিলেন, এবং এগুলো আরো বড় হবে। আমার আশঙ্কা যে এগুলো একদিন মহিরুহতে পরিণত হবে, এবং এটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আমার আশঙ্কা। আমার মনে হয় না যে এই রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে এবং এটা দূরীভূত হয়ে যাবে। আমার মনে হয় না। ধন্যবাদ।
জনাব গৌতম লাহিড়ী, আপনার কাছে ফিরে আসি। আপনার কি মনে হয় যে নরেন্দ্র মোদী তার এই যে নির্বাচন কেন্দ্রিক কৌশল, মুসলিম বিদ্বেষ ছড়ানো একদিকে, কিংবা দিল্লিতে যে নিবর্তন আমরা দেখেছি, অথবা পশ্চিমবঙ্গে কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ থাকার কথা সেটি আটকে রাখা, এই নীতিগুলো আসলে তিনি এই জোট সরকারের কারণে পরিবর্তন করতে বাধ্য হবেন? না, এখন আমি বলতে পারবো না যে তিনি পরিবর্তন করতে বাধ্য হবেন কি হবেন না, কিন্তু ঘটনাচক্রে তিনি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি, ফলে নিশ্চিতভাবে এটা মনেই করা যেতে পারে যে তার নীতি অনেকাংশে পরিবর্তন করতে হতে পারে। তিনি এই যে কথাগুলো বলা হচ্ছিল যে ভারতে কিন্তু এভাবে কখনোই আহ, এটা উগ্র কোনো ধর্মের ভিত্তিতে নির্বাচন, সেটা মানুষ কখনোই কিন্তু মেনে নেয় না। 10 বছরে হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু এখন কিন্তু মানেনি। আপনি যদি দেখেন যে ধার্মিক স্থানগুলো, অযোধ্যা শুধু নয়, যেখানে ভগবান রাম যুদ্ধের আগে ধ্যানে বসেছিলেন, যে চিত্রকূট, কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি রাম মন্দির প্রতিষ্ঠার উপদেষ্টা, তার যে পুত্র যেখান থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শ্রাবস্তী, সেখান থেকেও পরাস্ত হয়েছেন ধর্মীয় স্থান নাসিক থেকে, পরাস্ত হয়েছেন রামেশ্বরম থেকে। ফলে ধর্মীয় স্থানে যে তিনি যে আহ, জয়ী হতে পারতেন, সেটা কিন্তু জয়ী হয়নি। ভারতের জনতা কিন্তু সবসময় একটা কিছুদিন হয়তো অনেক কিছু সহ্য করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ভারতের সংবিধানে যে বর্ণিত মূল্যবোধ, সেটা কিন্তু খুব বড় হয়ে দাঁড়িয়ে। এবং এবারে নির্বাচনে খুব সাফল্যের সঙ্গে বিরোধী জোট এবং রাহুল গান্ধী বিশেষ করে প্রতিটি সভায় ভারতের সংবিধানকে, একটি বইকে উল্লেখ করে তিনি দাঁড় করিয়েছিলেন যে বিজেপি চাইছে এই সংবিধানকে পরিবর্তন করতে, আপনারা রুখে দিন। ফলে সেটা ঘটনা তার একটা প্রতিফলন ঘটেছে বলে আমার মনে হয়। নিঃসন্দেহে এটা ভবিষ্যতে তার নীতি পরিবর্তন করার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সহায়ক না হলে তার পক্ষে এখন এককভাবে দলীয় তার যে দলের আদর্শ, সেটাকে সমস্ত দলের উপর চাপিয়ে দেওয়া, সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। আমার ধারণা অনেক বেশি প্র্যাগমেটিক এই নরেন্দ্র মোদী, যেটাকে বলা হয় 3.0, মানে তৃতীয় নরেন্দ্র মোদী, তিনি একটা অন্য অবতারে অবতীর্ণ হতে পারেন বলে আমার মনে হয়, যেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমস্ত সকলকে সঙ্গে নিয়ে চলা, এবং এটা না হলে কিন্তু তার পক্ষে অসুবিধা, এবং এটা ধারণা তিনি সেটা সম্যক উপলব্ধি করবেন, অত্যন্ত অনুভবী নেতা, এবং তিনি ভারতের মানুষের স্নায়ুর স্পন্দন বুঝতে পারেন। ফলে আমার ধারণা তিনি নিশ্চয়ই সেক্ষেত্রে তার সরকার পরিচালনার ক্ষেত্রে এই ধরনের নীতির অনেক পরিবর্তন ঘটাবেন বলে আমি অন্তত আশা প্রকাশ করছি। জি। এর পাশাপাশি রাম মন্দিরের ব্যাপারটি তো প্রচুর আলোচনায় ছিল। সেই অযোধ্যায় বিজেপির হার হলো এবং তাকে কেন্দ্র করে তিনি নিজে মন্দির প্রতিষ্ঠার যে আয়োজন সেটি পরিচালনা করলেন। সেটার ব্যাপারে শঙ্করাচার্যের যে অবস্থান, তারা চারজন মিলেই এক ধরনের বিরোধী অবস্থানেই তো চলে গেলেন। এতে করে কি আসলে হিন্দু ধর্মেরও একটা বড় অংশের সাথে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে? এটা ঘটনা, কারণ অযোধ্যা রাম মন্দির তৈরির সঙ্গে সঙ্গে অযোধ্যা নগরীকে বিকাশের জন্য যে ধরনের উন্নয়নমূলক কাজ নেওয়া হয়েছিল, তাতে বহু সাধারণ গরিব মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর এখন কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। ফলে তারা কিন্তু এই বিষয়ে, তারা সকলেই হিন্দু, কেউ মুসলিম নয়। ফলে তারা কিন্তু একটা ভোটে একটা প্রতিবাদ জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে, এটা ঘটনা। ফলে আমার মনে হয় না যে, এবং ঘটনার ভোট চলাকালীন, রেজাল্ট চলাকালীন, সেই সময় আমরা দেখেছিলাম যে অমিতাভ বচ্চন, তিনি এই রাম মন্দির উদ্বোধনে অন্যতম একজন আমন্ত্রিত ছিলেন। তিনি খুব তীর্যকভাবে একটা টুইট করেছিলেন, জয় শ্রীরাম, মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে, এবং যখন রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই সময়। ফলে ভারতবর্ষের সমস্ত মানুষ এক ধরনের একপেশে রাজনীতিকে সবসময় হয়তো সমর্থন করেন না। যে ধাক্কাটা বিজেপির উত্তরপ্রদেশে ঘটেছে, এটা নিঃসন্দেহে অভাবনীয়। এই প্রথম বিজেপি অনেকদিন বাদে তৃতীয় স্থানে নেমে গিয়েছে, যেখানে ইন্ডিয়া জোট আজকে কিন্তু উত্তরপ্রদেশে প্রথম। যে উত্তরপ্রদেশে বলা হয় লখনৌ ঠিক করে যে দিল্লির মসনদে কে বসবে। ফলে যদিও আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হয়তো নিশ্চিতভাবে আগামী শুক্রবার এনডিএ সমস্ত দলের একটা বৈঠক হবে, সেই বৈঠকে আবার সিদ্ধান্ত হবে, তখন আনুষ্ঠানিকভাবে
রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি সরকার গঠনের দাবি জানাবেন। এবং ঘটনা যে সেক্ষেত্রে আমার কোনো সংশয় নেই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু যে ধরনের এই প্রথম ভারতে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে বিরোধী দল যারা কিন্তু দ্বিতীয় স্থানে হয়েছেন, আপনি যদি বলেন অঙ্কের হিসেবে পরাস্ত, তারা কিন্তু উৎসব পালন করেছে। বিরোধী দল পরাজিত হয়ে উৎসব পালন করছেন, এ ঘটনা আমরা কখনো দেখি। তার কারণ হচ্ছে তারা তাদের জয় একটাই কারণে, যে বিজেপিকে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থেকে রুখে দিতে পেরেছে, সেটাই জয়। এই জয়ের কারণে আপনি কংগ্রেস অফিসের চিত্র যদি দেখেন, ঢোল নাকাড়া ইত্যাদি নিয়ে বাজিয়ে বাজি ফুটিয়ে আনন্দ যে হয়েছে, অথচ কংগ্রেস দল কিন্তু 100 আসনও পাননি, 99 পেয়েছে। কিন্তু গোটা কংগ্রেস দলের সংখ্যাটা বাড়ার পেছনে এই নির্বাচনে নিঃসন্দেহে একটা কংগ্রেস দলের পুনরুত্থান, এটা ভারতবর্ষের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস। এবং বিশেষ করে সমস্ত কৃতিত্বটা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া উচিত। তারা এই নির্বাচনের একটা স্টার হয়ে উঠেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে রাহুল গান্ধীকে লোকে প্রায় বিশ্বাসই করছিল না, কোনো রকম গুরুত্বই দিচ্ছিল না, তাকে ব্যঙ্গ করে পাপ্পু বলা হচ্ছিল, আজ তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে সংখ্যাগরিষ্ঠতা থেকে রুখে দিয়েছেন। এবং এইটা কিন্তু একটা বড় ধরনের সাফল্য। এবং আমার ধারণা এটা কিন্তু ভারতে এই শক্তিশালী বিরোধী দল হওয়াটা, এটা ভারতের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দুর্ভাগ্যজনকভাবে এটা অনেকে আলোচনা করছিলেন বাংলাদেশে, আমিও একমত। কিন্তু যত যাই ঘটুক, যতই মানে অনৈতিক কাণ্ড ঘটুক, বিরোধী দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তারা যে কটাই আসন পান, একদিন পাবেন। এই ধরুন, আমি যে কথাটা বারবার বলি, ভারতীয় জনতা দল 1984 সালে 2টি আসন পেয়েছিলেন। তারা কি নির্বাচন বয়কট করেছিলেন নাকি সংসদ বয়কট করেছিলেন? সেইখান থেকে 82 থেকে 94 থেকে 182, 182 থেকে আজকে নরেন্দ্র মোদী। সুতরাং সংসদীয় গণতন্ত্রের প্রতি যদি আস্থা থাকে, আমি বিশ্বাস করি যে আপনি পরাস্ত হতে পারেন, আপনাকে অনৈতিকভাবে হারানো হতে পারে, কিন্তু সেটাই শেষ কথা নয়। কারণ আপনি যদি লাগাতার মানুষের সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত মানুষ শেষ কথা বলবে। এটা পশ্চিমবাংলার, আমি উল্লেখ না করে পারছি না, পশ্চিমবঙ্গের এক সাংসদ মহুয়া মৈত্র, যাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি বলেছেন এটা গণদেবতার জয়, এটা গণদেবতার জয়। এবং এখানেই বোধহয় গণতন্ত্রের সৌন্দর্য। ধন্যবাদ জনাব লাহিড়ী। একদম শেষ প্রান্তে জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। এই যে মুসলমান জনগোষ্ঠী ভারতে, যাদের ব্যাপারে এত ধরনের সরকারি নিবর্তন এসেছে, বিদ্বেষপূর্ণ কথা এসেছে, তারা যে দিনের শেষে এখানে গুরুত্বপূর্ণ, যে হিন্দু ভদ্রলোক এবং সাধারণ মানুষজন যারা অযোধ্যায় বাস্তুচ্যুত হয়েছেন মন্দির গড়ার নামে, ওই সৃষ্টিকে শ্রদ্ধা না করে স্রষ্টার পূজা করতে গিয়ে, সেখানেও যে তারা দিনের শেষে একটা ভোট দিয়ে তাদের অবস্থান জানান দিতে পারেন, এটা বোধহয় তারই প্রমাণ হলো অ্যাম্বাসেডর কবির। সে তো বটেই। এবং গৌতমদা বলছিল যে আসলে জনগণই শেষ কথা, এবং জনগণের চাইতে বড় কেউ কিন্তু নাই। কাজেই যখন যদি কেউ মনে করেন যে তারা জনগণের চাইতে উপরে উঠে গেছেন, জনগণের প্রয়োজন নাই, তাহলে কিন্তু সেটা সঠিক নয়। এবং এই নির্বাচনটা ভারতের জনগণ সেই সত্যটাকেই আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন, যে জনগণই সবকিছুর নিয়ন্ত্রণ এবং তাদের কথাই শেষ কথা। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায়।